এই কাহিনীটি এক অপরূপ সুন্দরী যুবতীর। নাম তার আয়েশা। সে ছিল এমন এক মেয়ে যার রূপ দেখলে মানুষের চোখ আটকে যেত, আর তার পরিচ্ছদ সব সময় থাকত অত্যন্ত পরিপাটে, শরীরে লাগাত দামি দামি সুগন্ধি। গ্রামের বাইরে দূরে এক নির্জন পাহাড়ি এলাকা ছিল, যেখানে আয়েশা প্রায়ই একা একা চলে যেত। সেই নির্জনতায় তার মন ভরে উঠত শান্তিতে। তার মা বারবার তাকে বোঝাতেন, এত দামি আতর সবসময় লাগাস না বেটি, ঘরের অবস্থা তো জানিস। কিন্তু আয়েশার মনে ছিল শুধু একটাই জেদ, সে যে কোনো মূল্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয় দেখাতে চায়। এক দুপুরে যখন সে পাহাড়ের উঁচু একটা পাথরে বসে নিজের প্রিয় সুগন্ধি আরও কিছু ছিটিয়ে নিচ্ছিল, তখন তার জানা ছিল না যে দূরের এক গভীর ফাটলের ভেতর থেকে কেউ একজন তাকে লক্ষ্য করছে। সেই ছায়ামূর্তি ছিল এক প্রাচীন জিন। আয়েশার শরীর থেকে ভেসে আসা পবিত্র ও মাদকতাময় সুগন্ধে সে পাগলের মতো মোহগ্রস্ত হয়ে পড়ল। হাজার বছর ধরে সে কোনো মানুষী রূপ দেখেনি, কোনো সুগন্ধ অনুভব করেনি। এই প্রথম তার হৃদয়ে জাগল এক অদম্য আকর্ষণ। কিন্তু আয়েশা ছিল অত্যন্ত লোভী। গরিব ঘরের মেয়ে হয়েও তার স্বপ্ন ছিল বিলাসী জীবনের। যখন সেই জিন তার কাছে প্রকট হয়ে ধন রত্নের লোভ দেখালো, তখন আয়েশা ভয়ের চেয়ে লোভকেই বেছে নিল। সে ভাবল, এই সুযোগ ছেড়ে দিলে আর কখনো এমন জীবন পাবে না। শহরের সবচেয়ে প্রাচীন ও সংকীর্ণ গলির একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছিল এক জরাজীর্ণ ছোট্ট বাড়ি। দেয়ালগুলো সময়ের ধাক্কায় রং হারিয়ে ধূসর হয়ে গিয়েছিল, ছাদে ফাটল ধরেছে, জানালার কাঠ বেঁকে গেছে। ঠিক সেই বাড়িতেই বাস করত আয়েশা, তার মা কুলসুম আর বাবা বরকত আলী। আয়েশার নামের মতোই তার সৌন্দর্য ছিল অসাধারণ। চোখ দুটি যেন গভীর কালো হ্রদ, ত্বক চাঁদের আলোয় স্নান করা রেশমের মতো মসৃণ, আর ঠোঁটে সবসময় একটা মৃদু হাসি খেলা করত, যা পথচারীদের মন কেড়ে নিত। কিন্তু এই রূপের পিছনে লুকিয়েছিল তার অতৃপ্ত বাসনা। সে চাইত আরও সৌন্দর্য, আরও বিলাস, আরও সুগন্ধি। আতরের প্রতি তার ভালোবাসা ছিল জুনুনের পর্যায়ে। বিশেষ করে আয়েশা সিরাজ নামের সেই বিরল সুগন্ধি, যার গন্ধে বাতাস যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যেত। মা কুলসুম অন্যের বাড়িতে ঝাড়ু পোছ করে যা রোজগার করতেন, তাতে সংসার চালানোই দায়। বাবা বরকত আলী এক দুর্ঘটনায় দুটি পা হারিয়ে এখন শুধু একটা পুরনো খাটিয়ায় শুয়ে দিন কাটান। তবু আয়েশার মনে এই অভাব অনটনের কোনো ছাপ পড়েনি। সে শুধু চাইত নতুন নতুন আতর। আম্মি, আমার আতর শেষ হয়ে গেছে। প্রায়ই ক্লান্ত মা কাজ থেকে ফিরলে এই কথা শুনতে হতো কুলসুমকে। বেটি, গত সপ্তাহেই তো কিনে দিলাম, ঘরে আটা নেই, তোর আব্বার ওষুধ আনতে হবে। কুলসুমের গলায় ক্লান্তি আর অসহায়ত্ব মিশে যেত। কিন্তু আয়েশা মুখ ফুলিয়ে বসে পড়ত। তার জেদের কাছে মা প্রতিবার হার মানতেন। দিনের বেশিরভাগ সময় আয়েশা কাটাত তার দুই সখীর সাথে, সাবিহা আর নিদার সাথে। তিন বান্ধবী মিলে বাজারে ঘুরে বেড়াত, হাসি ঠাট্টা করত, পথচারীদের দৃষ্টি আকর্ষণ করত। শহরের বাইরে একটা ভয়ঙ্কর পাহাড়ি এলাকা ছিল, যাকে লোকে জিনের পাহাড় বলে ডাকত। বুড়োরা গল্প করত যে সেখানে শতাব্দী ধরে এক শক্তিশালী জিন বন্দী। সন্ধ্যার পর কেউ সেদিকে পা বাড়াত না। কিন্তু আয়েশার কাছে এসব ছিল শুধু হাসির খোরাক। তোমরা সব ভীতু, সে বান্ধবীদের উস্কে দিত। মা বারবার সতর্ক করতেন, আয়েশা, ওদিকে যাস না, ওখানকার বাতাসেও অদ্ভুত কিছু একটা আছে। কিন্তু আয়েশা কারও কথায় কান দিত না। এক দুপুরে প্রচণ্ড রোদে আয়েশা বান্ধবীদের সাথে বাজি লাগালো সে পাহাড়ের সবচেয়ে উঁচু পাথর স্পর্শ করে আসবে। সাবিহা থামাতে চাইল, কিন্তু আয়েশা হেসে কবজিতে আরও কিছু আয়েশা সিরাজ ছিটিয়ে একাই চলল। বাতাসে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। পাহাড়ের কাছে পৌঁছতেই চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। পাখির ডাক বন্ধ হয়ে গেল। সে বাজি জিতে হাসতে হাসতে ফিরছিল, জানত না যে তার সুগন্ধ পাহাড়ের গভীর ফাটলে ঢুকে এক প্রাচীন সত্তাকে জাগিয়ে তুলেছে। সেই রাতে ঘুমের মধ্যে আয়েশার কানে ফিস ফিস শুনতে পেল, তোমার নাম কি হে সুগন্ধের রানী?
চমকে উঠে দেখল ঘর খালি, কিন্তু বাতাসে তার নিজের সুগন্ধের সাথে মিশে গেছে আরেকটা গভীর প্রাচীন গন্ধ। এরপর থেকে তার জীবনে শুরু হলো অদ্ভুত ঘটনা। একা থাকলে নাম ধরে ডাক শুনত, আতরের শিশি নিজে থেকে খালি হয়ে যেত, আয়নায় তার ছায়ার পাশে একটা ঝাপসা আকৃতি দেখা যেত। প্রথমে ভাবল ভ্রম, কিন্তু ধীরে ধীরে ভয় তার মন দখল করতে লাগল। এক সন্ধ্যায় বাজার থেকে ফেরার সময় হঠাৎ বাতাসের ঝাপটায় কানে শুনল, তুমি কেবল আমার আয়েশা। চিৎকার করে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করল। মা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেও সে কিছু বলতে পারল না। পরের রাতে ঘরে তীব্র চন্দন ও মরুভূমির বালির গন্ধ ছড়িয়ে পড়তে আয়েশা চোখ খুলল। বিছানার সামনে বাতাসে এক ছায়া ঘনীভূত হয়ে লম্বা, শক্তিশালী, অসম্ভব সুন্দর এক যুবকের রূপ নিল। তার চোখে জ্বলন্ত অঙ্গারের আগুন। তুমি কে? আয়েশার গলা কাঁপছিল। আমি কামিল। তোমার সুগন্ধ আমাকে 1000 বছরের বন্দিশালা থেকে জাগিয়েছে। আমি এক জিন, আর তোমার প্রেমে পড়েছি। আমার কাছে কি চাও? তোমাকে বিবাহ করতে চাই। তোমাকে এই দারিদ্র থেকে মুক্ত করে আমার রানী বানাবো। ধন, রত্ন, প্রাসাদ সব তোমার পায়ের কাছে থাকবে। আয়েশা চিৎকার করে বলল, না, চলে যাও। কামিল হাসল। তার হাসি ঘরে গুঞ্জরিত হল। এত সহজে নয়, তুমি এখন আমার ভাগ্যের অংশ। এরপর কামিল তার জীবনে ছায়ার মতো লেগে রইল। আয়নায়, রাস্তায়, স্বপ্নে, সর্বত্র। আয়েশার খাওয়া দাওয়া বন্ধ হল, রূপ ম্লান হয়ে এলো। বান্ধবীরা লক্ষ্য করল তার পরিবর্তন। যখন সে কেঁদে কেঁদে সব বলে ফেলল, তখন সাবিহা বলল, জিনের প্রেম ভয়ঙ্কর, একবার গ্রাস করলে আর ছাড়ে না। কিন্তু কামিল প্রতি রাতে উপহার নিয়ে আসতে লাগল, হীরের হার, সোনার মুদ্রা, রেশমের পোশাক। আয়েশার মনের লোভ জেগে উঠল। সে ভাবল, কিছুদিন এই ধন ভোগ করে পরে মুক্তির পথ খুঁজে নেবে। ধীরে ধীরে সে কামিলের প্রতি নরম হতে লাগল। ঘরে ভালো খাবার আসতে লাগল, বাবার ওষুধ কেনা হলো। মা অবাক হলেও আয়েশা মিথ্যে বলে এড়িয়ে গেল। কিন্তু একদিন মা কুলসুম আয়েশার ঘর পরিষ্কার করতে গিয়ে সিন্দুকের নিচে একটা অদ্ভুত ঝুমকো পেলেন। তার থেকে ভেসে এলো সেই প্রাচীন চন্দন ও বালির গন্ধ। কুলসুমের শরীরে বিদ্যুৎ খেলে গেল। এই গন্ধ তিনি চিনতেন। বছর আগে তার নিজের মা, অর্থাৎ আয়েশার নানি, তাকে সতর্ক করেছিলেন, এই গন্ধ কামিল নামের এক শক্তিশালী জিনের। তাদের বংশের এক মহিলা বুদ্ধিমত্তায় তাকে পাহাড়ের ফাটলে বন্দী করেছিলেন। আর আয়েশা এ সিরাজ আসলে শুধু আতর নয়, তাতে মেশানো হতো এক বিরল ফুল, নূর এ শহর, যা জিনদের আকর্ষণ করে এবং দুর্বলও করতে পারে। কুলসুম দৌড়ে গিয়ে আয়েশাকে ধরলেন। আয়েশা আর লুকাতে পারল না, কেঁদে কেঁদে সব বলে দিল। কুলসুমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ঠিক যা ভয় করতাম তাই হয়েছে, তুই তাকে জাগিয়ে দিয়েছিস। এই সময় কামিলের কণ্ঠ ঘরে গুঞ্জরিত হল। অনেক দেরি হয়ে গেছে কুলসুম, আয়েশা আমার উপহার গ্রহণ করেছে। কাল পূর্ণিমায় আমি তাকে আমার জগতে নিয়ে যাব, কেউ থামাতে পারবে না। মা মেয়ের কাছে রইল মাত্র একটা রাত। কুলসুম তার মায়ের পুরনো সিন্দুক থেকে প্রাচীন গ্রন্থ ও ভেষজ বের করলেন। তাতে লেখা ছিল, নূর এ শহর ফুল চাঁদের শেষ রাতে ও ফজরের প্রথম আলোয় ফোটে। সেটাকে বিশেষ পাত্রে চন্দন ও লোবানের সাথে পোড়ালে ধোঁয়া জিনের শক্তি শুষে নেয়। কিন্তু এটা করতে হবে জিনের সবচেয়ে শক্তিশালী স্থানে, সেই পাহাড়ে। আয়েশা ভয়ে কাঁপছিল, কিন্তু মায়ের দৃঢ়তা ও বাবার অসহায়ত্ব দেখে সাহস সঞ্চয় করল। তারা পরিকল্পনা করল, আয়েশা কামিলকে ধোঁকা দেবে, বলবে সে রাজি। পাহাড়ে নিয়ে গিয়ে কামিল যখন বিজয়ের নেশায় মত্ত থাকবে, তখনই আঘাত হানতে হবে। গভীর রাতে কামিল এলে আয়েশা অভিনয় করল, হ্যাঁ আমি প্রস্তুত, কিন্তু শেষবারের মতো আমি সেই পাহাড় থেকেই তোমার সাথে যেতে চাই, যেখানে আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। কামিল তার এই আবদারে খুশি হয়ে রাজি হল। মা গোপনে একটা থলিতে নূর এ শহরের শুকনো বীজ দিয়ে দিলেন। সুযোগ পেলে এটা তার চোখে ছুঁড়ে দিস, কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যাবে। পাহাড়ে পৌঁছে পূর্ণিমার চাঁদ আকাশে জল জল করছিল। কামিল হাত বাড়ালো, চলো এখন সময়। আয়েশা কাঁপা গলায় বলল, আমি সবসময় সুন্দর ও ধনী হতে চেয়েছি, তুমি আমাকে সব দিয়েছ, শেষবার তোমার চেহারা পুরোপুরি দেখতে চাই।
কামিল তার এই কথায় মুগ্ধ হয়ে কাছে এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে আয়েশা থলিকেকে বীজ কামিলের চোখে ছুঁড়ে দিল। এক মুহূর্তের জন্য সে অন্ধ হয়ে চিৎকার করে উঠল। পাথরের আড়াল থেকে কুলসুম দৌড়ে এসে প্রস্তুত পাত্রে আগুন জ্বালিয়ে নূর এর শহর চন্দন ও লোবান পোড়াতে লাগলেন। ঘন ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ল। কামিলের শরীর থেকে শক্তি যেন টানতে টানতে বেরিয়ে যেতে লাগল। সে চিৎকার করছিল, কিন্তু ধোঁয়া তাকে দুর্বল করে ফেলছিল। শেষ পর্যন্ত কামিল ধোঁয়ায় পরিণত হয়ে পাহাড়ের ফাটলের ভেতর টেনে নেওয়া হলো। চারিদিকে আবার নীরবতা নেমে এলো। পাখিরা আবার ডাকতে শুরু করল। ফজরের প্রথম আলো দেখা দিতেই মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আয়েশা বুঝতে পারল, সত্যিকারের সৌন্দর্য ও সুখ ধন রত্নে নয়, পরিবারের ভালোবাসা ও সন্তোষে। সে আর কখনো লোভের পিছনে ছুটল না। আর আয়েশা সিরাজের শেষ শিশিটাও সে পাহাড়ের ফাটলে ফেলে দিল, যাতে আর কখনো এমন ঝড় না জাগে।